প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো ইনশাআল্লাহ। আল্লাহর মেহেরবানিতে তোমাদের দোয়া আমরা ইনশাআল্লাহ এখন আল্লাহ ভালো রেখেছে। তোমাদের সাথে আমি পরপর অনেকগুলো ক্লাসে আছি, অর্থাৎ সমান্তরাল বলের লব্ধি। যেহেতু আমাদের এই চ্যাপ্টারটা 8.123 তিনটা চ্যাপ্টার মিলে একটা সৃজনশীল কোশ্চেন হয়, সেহেতু এই সৃজনশীল কোশ্চেনটা শেষ পর্যন্ত আমি ক্লাসগুলো কন্টিনিউ করবো। অর্থাৎ আজকের ক্লাসের পরেও আমি আরেকটা ক্লাস তোমাদের জন্য বানিয়ে নিয়েছি, কারণ আমাদের এই চ্যাপ্টারে অনেকগুলো ইম্পর্টেন্ট ম্যাথ আছে, যে ম্যাথগুলো শেখা খুব জরুরি। এছাড়া এই চ্যাপ্টার যে তিনটা চ্যাপ্টার মিলে একটা সৃজনশীল কোশ্চেন হয়, সেই সৃজনশীল কোশ্চেনটা আমরা ইনশাআল্লাহ দেখবো, যে হয়তো তিন চ্যাপ্টার মিলে কেমন সৃজনশীল হয় বা কিছু এমসিকিউ শেখা উচিত। সব মিলে এই জন্য আমাকে আরেকটা ক্লাস আমি বাড়িয়ে নিয়েছি। অর্থাৎ এই সপ্তাহে যে ক্লাসটাও আছে সেই ক্লাসটাও সমান্তরাল বলের লব্ধি নিয়ে বা এই স্থিতিবৃত্তি নিয়ে আমরা থাকবো ইনশাআল্লাহ। তোমরা এই সময়গুলোতে তোমরাও থাকবে এবং ক্লাসগুলো এনজয় করবে। সবচেয়ে বড় দেখা যায় যে আমরা ক্লাস করি, লাইভ ক্লাস মানে তোমরা থাকার কথা, কিন্তু অনেকেও সেই সময় থাকো না। এই ক্লাসগুলো সবাইকে অংশগ্রহণের জন্য আমি আহ্বান জানাবো। আমরা মূল ছিল আজকে সমান্তরাল বলের লব্ধি। আমরা দুটো ক্লাস করে ফেলছি এর উপরে, আর এই দুটো ক্লাসের মধ্যে আমরা একটা ক্লাসে তোমাদের থিওরিক্যাল বিষয়গুলো আলোচনা করেছি। সেকেন্ড ক্লাসে আমরা এই চ্যাপ্টারের বইয়ের যে প্রবলেমগুলো করা উচিত করতে হবে, সেই বইয়ের প্রবলেমগুলো সলভ করেছি। আমাদের কাছে বইয়ের যে সমস্যাগুলো বা যেগুলো করা উচিত সেটা দুইটা ভাগ করা যায়। একটা হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত সমস্যা, আর একটা ছিল বলের সমান্তরাল বলের লব্ধি বা দুইটা বল থাকবে একটা ত্রিভুজের বাইরে, এই সংক্রান্ত সমস্যা। আমরা ত্রিভুজের গুলো গত ক্লাসে একটাও করতে পারিনি। আমরা আজকে ত্রিভুজ সংক্রান্ত যে সমস্যাগুলো থাকবে সেগুলো শেষ করব। এর বাইরেও আরো অনেক ইম্পর্টেন্ট প্রবলেমগুলো আছে, এগুলো আমরা করবো ইনশাআল্লাহ। তো চলা যাক। আমরা একটা থিওরি দুটো থিওরি শিখেছিলাম নিশ্চয়ই মনে আছে তোমাদের। অর্থাৎ যদি এ একটা বল বি থাকে, যদি দুটো সমান্তরাল বল একই দিকে ক্রিয়াশীল থাকে, তখন আমরা সদৃশ বলছিলাম। আর এই সদৃশ বলটা যখন একই দিকে থাকবে, লব্ধিটাও সেই দিকে থাকবে, এটা হলো পি, এটা হবে কিউ। এই লব্ধি আর ইকুয়ালস টু পি প্লাস কিউ। দুটো বল যখন একই দিকে থাকবে তখন তার লব্ধির মান হবে যোগফলের সমান, আর ইকুয়ালস টু পি প্লাস কিউ এর সমান। সেকেন্ড কথা ছিল প্রযুক্ত বল পি ইনটু এসি কিউ ইনটু বিসি এর সমান। ঠিক আছে, এটা ছিল একটা সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে। আমরা এই থিওরিটা প্রথম শিখেছিলাম। সেকেন্ডলি আমরা শিখেছিলাম দুটো বিসদৃশ যখন হবে, অর্থাৎ এ বিন্দুতে পি মানের বল আর বি বিন্দুতে মনে করো কিউ মানের একটা বল থাকবে, এটা পি এবং কিউ যখন বিপরীতমুখী থাকে তখন আমরা বলেছিলাম বিসদৃশ। যে সেক্ষেত্রে এই বল দুটোর মধ্যে একটা বলের পাওয়ার বেশি থাকবে, সো যার শক্তি বেশি থাকবে তার দিকে লব্ধিটা ক্রিয়াশীল হবে। এটা মনে করো সি বিন্দুতে, আর লব্ধির পরিমাণ হবে আর ইকুয়ালস টু পি মাইনাস কিউ। আর সেক্ষেত্রে কথা ছিল প্রযুক্ত বল পি ইনটু লব্ধির ক্রিয়া বিন্দু এসি ইকুয়ালস টু কিউ ইনটু বিসি। আমরা এই থিওরি দুটো ফার্স্ট ক্লাসে শিখেছি। আমরা এই থিওরি দুটো শুধুমাত্র অঙ্ক করার জন্য কাজে লাগবে, জাস্ট দুটো লিখে রাখলাম, একটা সদৃশের ক্ষেত্রে একটা বিসদৃশের ক্ষেত্রে। আমরা এই বইয়ের প্রবলেমে যাই, যে আমরা আজকে যেটা ফার্স্টে একটা ইয়াসুল আহমেদের বইয়ে 11-2 নাম্বার একটা প্রবলেম আছে ত্রিভুজ সংক্রান্ত। এইটা আবার কিতাবউদ্দিন বই 5C এবং এটা 5 এর সিতে আছে। ফুল স্যারের বইয়ের মধ্যে তোমরা পাবে 11 নম্বরে। আমরা এই প্রবলেমটা আমরা এখান থেকে নিয়েছি। অর্থাৎ প্রবলেমটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর কৌণিক বিন্দুতে তিনটা বল পি কিউ আর ক্রিয়াশীল হলে দেখাইতে বলছে পি ইকুয়ালস টু কিউ ইকুয়ালস টু আর, এরকম একটা প্রবলেম। এবং লব্ধিটা হবে অন্তঃকেন্দ্রগামী, ত্রিভুজের ভরকেন্দ্রগামী। তোমরা বইয়ের সাথে মিলাই না একটু, আমরা এই প্রবলেমটা বই থেকেই করাচ্ছি। অর্থাৎ এবিসি ত্রিভুজের কৌণিক বিন্দু এবিসি তে তিনটা বল থাকবে পি কিউ আর,
সমমুখী সমান্তরাল বল যদি ক্রিয়াশীল হয় এবং এই বলগুলোর লব্ধি যদি ভর কেন্দ্রে কার্যরত থাকে। আমি চিত্রটা আগে তাহলে সহজ বুঝবে। মনে করো ABC একটি ত্রিভুজ, এটা শীর্ষ বিন্দু থেকে বিপরীত বাহু করে D, এটা যদি হয় ভর কেন্দ্র G, এখানে যে বলটা আছে মনে করো P মানে একটা বল, এখানে আছে Q মানের বল, এখানে আছে R মানে একটা বল। লব্ধি যখন থাকবে, চিত্রটা একদম বুঝাবো, Q প্লাস R, চিত্রটা একটু এঁকে নিলে আমরা বুঝতে পারবো। আমাদের কোশ্চেনটা ছিল এ বি সি একটা ত্রিভুজ, ত্রিভুজের কৌণিক বিন্দুতে পি কিউ আর মানে তিনটি সমমুখী সমান্তরাল বল ক্রিয়াশীল। এ বিন্দুতে পি মানের বল, বি বিন্দুতে কিউ মানের বল, সি বিন্দুতে আর মানের বল, তিনটা সমমুখী সমান্তরাল বল ক্রিয়াশীল আছে। যদি তিনটা সমমুখী সমান্তরাল বল ক্রিয়াশীল থাকে, এই বল তিনটার লব্ধি ত্রিভুজের ভর কেন্দ্রগামী। প্রিয় শিক্ষার্থী, আমরা যখন চ্যাপ্টার 8.2 শিখেছিলাম তখন আমরা ত্রিভুজ সংক্রান্ত কয়েকটা কথা বলেছিলাম। একটা বলছিলাম ত্রিভুজের ভর কেন্দ্র, একটা অন্তঃকেন্দ্র, একটা পরিকেন্দ্র, একটা লম্ব কেন্দ্র। তাহলে ভর কেন্দ্র কাকে বলে? কোন ত্রিভুজের শীর্ষ বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুতে যে মধ্যমাত্র আয়তন হয়, সেই মধ্যমাত্র যেখানে ছেদ করেছে সেই ছেদ বিন্দুর নাম আছে ভর কেন্দ্র। তাহলে এটা যে ভর কেন্দ্র হয়, আমরা জিকে ভর কেন্দ্র বলবো। শর্ত কি? এ বিন্দু থেকে বিসি বাহুর মধ্যবিন্দু হবে। ভর কেন্দ্র তখনই হবে যদি বি থেকে ডি ইকুয়ালস টু ডি থেকে সি হয়। এই শর্ত মানলে আমরা জি বিন্দুটাকে বলবো এ বি ত্রিভুজের ভর কেন্দ্রের অবস্থান আছে জি। তাহলে এ বিন্দুতে পি মানের বল, বি বিন্দুতে কিউ মানের বল, সি বিন্দুতে আর মানের বল আছে। এই তিনটা বল যদি ক্রিয়াশীল থাকে তাহলে অবশ্যই এই তিনটা বলের যে লব্ধি থাকবে, লব্ধিটা হবে ভর কেন্দ্র জি বিন্দুতে। তাহলে জি বিন্দুতে ভর কেন্দ্র ক্রিয়াশীল হলে আমরা দেখাবো প্রমাণ করে P Q R। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো। তারপর আমি আবার রিপিট করেছি, এ বি সি ত্রিভুজ, শীর্ষ বিন্দু এ তে P, B তে Q, C তে R মানের বল ক্রিয়াশীল। এই তিনটা বলের লব্ধি বলা হচ্ছে ত্রিভুজের ভর কেন্দ্র জি বিন্দুতে ক্রিয়াশীল থাকবে। যদি ভর কেন্দ্রে ক্রিয়াশীল হয় তাহলে আমরা প্রমাণ করে দেখাবো P Q R। শিক্ষার্থী, তাহলে ফার্স্টে এই ভর কেন্দ্রে যখনই বল ক্রিয়াশীল হতে হবে, আমরা ধরে নিলাম বি বিন্দুতে পি বল, বাংলা লিখবে এরকম যে ধরি বি বিন্দুতে পি বল, সি বিন্দুতে আর বল ক্রিয়াশীল, কিউ এবং আর এই দুটো বলের লব্ধির অবস্থান ডি বিন্দুতে। লব্ধি যদি ডি বিন্দুতে থাকে, অতএব আমরা বলতে পারবো কিউ ইনটু বি থেকে ডি, কিউ ইনটু বি থেকে ডি ইকুয়ালস টু আর ইনটু ডি থেকে সি, কিউ ইনটু বিডি আর ইনটু ডিসি এর সমান। যদি এটা ডিসি এর সমান হয়, সো আমরা বলতে পারবো বি থেকে ডি বাই ডি থেকে সি বাই টু পরে এটা এই বন্ধ নিচে আমরা সব বলছি। কথা ছিল প্রথম বল একটু লব্ধির ক্রিয়াবিন্দু, দ্বিতীয় বল একটু লব্ধির ক্রিয়াবিন্দু দূরত্ব। যদি এরকম থাকে তাহলে এই ক্ষেত্রে আমরা এইমাত্র বলেছি বিডি থেকে ডিসি সমান। যদি বিডি আর ডিসি সমান বলা হয় তাহলে কিউ ইকুয়ালস টু অবশ্যই বলতে পারবো যে কিউ ইকুয়ালস টু আর, কারণ শর্তে বলা আছে জিটা ভর কেন্দ্র হবে আর জি তখনই ভর কেন্দ্র হবে যদি এটা হয় বিসি এর মধ্যবিন্দু তখন। তাহলে কিউ ইকুয়ালস টু আর, ঠিক আছে। अगेन আবার যদি আমরা বলি এ থেকে ডি এর সরলরেখা, ডি বিন্দুতে কিউ প্লাস আর মানের বল ক্রিয়াশীল এবং এ বিন্দুতে পি মানের বল ক্রিয়াশীল, সুতরাং এই বল ত্রয়ের লব্ধি কাজ করবে ত্রিভুজের ভর কেন্দ্র জি গামী। আরেকবার, যেহেতু আমরা বলেছি ডি বিন্দুতে কিউ প্লাস আর মানের বল ক্রিয়াশীল, কারণ এই দুটো বলের লব্ধি বলেছিলাম প্রথম ডি বিন্দুতে। তাহলে ডি বিন্দুতে কিউ প্লাস আর বল হয় এবং এ বিন্দুতে পি মানের বল হয়, তাহলে এই তিনটা বলের লব্ধি শর্তে বলা আছে ত্রিভুজের ভর কেন্দ্র জি তে ক্রিয়াশীল।
তাহলে জি বিন্দুতে তিনটে বল ক্রিয়াশীল হইলে এ ডি এর ক্ষেত্রে এডি রেখার ক্ষেত্রে ফার্স্ট বলটা যদি বলি পি, প্রথম বল ইনটু লব্ধি অর্থাৎ এ থেকে জি ইকুয়ালস টু দ্বিতীয় বল ছিল কিউ প্লাস আর, তৃতীয় বল ইনটু লব্ধিগত বি থেকে জি। আবার বলছি, প্রথম বল ইনটু লব্ধির ক্রিয়াবিদ্ধ দূরত্ব, দ্বিতীয় বলটা ইনটু লব্ধির ক্রিয়াবিদ্ধ দূরত্ব, এটা যদি থাকে আমরা এই শর্ত থেকে ভরকেন্দ্র, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আমরা ভরকেন্দ্র সংক্রান্ত সমস্যা জানি যে কোনো ত্রিভুজের ভরকেন্দ্র বলতে বোঝাবে ভরকেন্দ্র সবসময় 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে, অর্থাৎ আমরা এডি সরলরেখার ক্ষেত্রে এ থেকে জি ইনটু জি থেকে ডি ইকুয়ালস টু 2:1, এটা হলো আমাদের ভরকেন্দ্রের শর্ত, এডি বাই ডি ইকুয়ালস টু 2:1। যদি এটা বলি আমরা, তাহলে এই কথাও বলতে পারবো যে a থেকে g বাই g থেকে d dg equals to 2/1, বা a থেকে g that is 2 into d থেকে g এর সমান। আমরা aj যেখানে আছে আমরা 2dg লিখতে পারি, অর্থাৎ p, ঠিক আছে, এই যেখানে aj আমরা আছে সেখানে 2 into dg লিখব, dg equals to q plus r, ঠিক আছে, into d থেকে dg। আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো, অর্থাৎ এজ এর যে মানটা আমরা এজ এর মানটা এখানে বের করে নিয়েছি, এজ এর বসিয়ে দিয়েছি। যদি এজ বসায় দেওয়া হয়, এজ বাদ দিলে থাকে প্লাস পি ইকুয়ালস টু কিউ প্লাস আর। তাহলে আমরা এখানে নিয়ে আসি, তো টুয়াইস পি ইকুয়ালস টু কিউ প্লাস আর, এবং তুমি এক নাম্বার ইকুয়েশনে দিয়ে রাখছো যে কিউ ইকুয়ালস টু আর, অর্থাৎ কিউ এবং আর বলতে যদি সমান হয়, তাহলে কিউ ইকুয়ালস টু যদি আমরা আর বলি, তাহলে টুয়াইস পি ইকুয়ালস টু এখানে কিউ, ঠিক আছে, আর এর জায়গায় কিন্তু দেব এ টুয়াইস পি ইকুয়ালস টু টুয়াইস কিউ, সো পি ইকুয়ালস টু কিউ এর সমান। আমরা ইকুয়েশন নাম্বার দেব 2। সো 1 ও 2 নং সমীকরণে লিখলে 2 নংতে আমরা বলতে পারি পি ইকুয়ালস টু কিউ ইকুয়ালস টু আর। আমাকে এটা প্রমাণ করে দেখাইতে বলছিল পি ইকুয়ালস টু কিউ ইকুয়ালস টু আর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মূলত ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু বলতেছি, একটু লিখে যে কথাগুলো তুমি নিজে একটু বুঝছো সেটা বলতে হবে। যেমন যে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দুতে পি কিউ আর মানে বল ক্রিয়াশীল ছিল, দেখবে বি বিন্দুতে কিউ বল, সি বিন্দুতে আর মানে বল ক্রিয়াশীল, বিধায় বল দ্বয়ের লব্ধি বি বিন্দুতে ক্রিয়াশীল। এই কথাটা এখানে লিখে তারপর ক্যালকুলেশনটা করবে। আবার ঠিক পরের তিনটা বল যখন দেখাইছিলাম, তখন এই বিন্দুতে কিউ বল, বি বিন্দুতে কিউ প্লাস আর বল ক্রিয়াশীল বলে এই বলত্রয় লব্ধি ভর কেন্দ্র জি বিন্দুতে ক্রিয়াশীল। এটা একটু লিখে নিলে ভালো হয়। আমরা এই প্রবলেমটা সলভ করেছি, এটা শিখে নেব ইনশাআল্লাহ। আমরা একটু সামনে যাব। আমরা বুঝে নিলাম। যাদের শেষ করতে পারার দ্রুত করতে হবে। আমরা একটা প্রবলেম করব ইয়াসিন আহমেদের বইয়ের 12-1, ঠিক একই, এটা বিপুল স্যারের বইয়ের 13 নম্বরটা, মাকসুদুল হাকিম স্যারের বইয়ের পাওয়া এটা 12-19 নম্বর। অর্থাৎ এবিসি ত্রিভুজের ত্রিভুজ এবিসি এর বলা ছিল এবিসি ত্রিভুজের শীর্ষ তিনটি সমমুখী সমান্তরাল বল, অর্থাৎ এবিসি ত্রিভুজের কৌণিক বিন্দুতে পি কিউ আর মানে তিনটি সমমুখী সমান্তরাল বল ক্রিয়াশীল হইলে লব্ধি ত্রিভুজের অন্তঃকেন্দ্র, লব্ধি অন্তঃকেন্দ্রে যদি এরকম থাকে, তাহলে প্রমাণ করে দেখাতে বলা হয়েছিল। এক নাম্বার দুটো প্রমাণ, এখানে একটা হচ্ছে পি ইজ টু কিউ ইজ টু আর ইকুয়ালস টু সাইন এ ইজ টু সাইন বি ইজ টু সাইন সি, এটা ছিল একটা প্রমাণ। সেকেন্ড প্রমাণ ছিল পি ইজ টু কিউ ইজ টু আর ইকুয়ালস টু R equals to A is to B is to
সি। আমরা এই দুটো প্রমাণ করব। বইয়ের যাদের সাথে অবশ্যই বই রাখতে হবে, দেখো তোমার বইয়ের সাথে মিলাই নাও। প্রমাণটা অন্য রাইটারের বই তো আছে, যে রাইটারের সব রাইটারের কিছুটা আছে এবং ওটা প্রমাণটা ইম্পর্টেন্ট। একটা চিত্র আগে তাহলে বোঝাতে সহজ হবে। এবিসি একটা ত্রিভুজ আছে, এ বি সি, এ থেকে ডি সরলরেখা, বি থেকে ই, সি থেকে এফ। এই বিন্দুতে পি মানের বল, বি বিন্দুতে কিউ মানের বল, সি বিন্দুতে আর মানের বল ক্রিয়াশীল, আর এখানে কাজ করবে কিউ প্লাস আর। এটা অন্তকেন্দ্র ও বলা হয়েছে ত্রিভুজের অন্তকেন্দ্রগামী। চিত্রটা এখানে আমরা বুঝতে পারে বলা হয়েছিল এবিসি ত্রিভুজের কৌণিক বিন্দু, অর্থাৎ এই বিন্দুতে পি মানের বল, বি বিন্দুতে কিউ মানের বল, সি বিন্দুতে আর মানের তিনটা বল ক্রিয়াশীল। তাহলে এই এবিসি ত্রিভুজের কৌণিক বিন্দুতে যদি তিনটা পিকিউ আর সমমুখী সমান্তরাল বল ক্রিয়াশীল হয়, বলা হয়েছে এই তিনটা বলের লব্ধি হবে ত্রিভুজটির অন্তকেন্দ্রগামী। আমি আবার বলছি, এবিসি ত্রিভুজের কৌণিক বিন্দু পি, অর্থাৎ এতে পি, বি বিন্দুতে কিউ মানের বল, সি বিন্দুতে আর মানের বল ক্রিয়াশীল, এবং এই তিনটা বলের লব্ধি অবস্থান ক্রিয়া থাকবে অন্তকেন্দ্রগামী। যদি হয় তাহলে আমাকে এটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে ত্রিভুজের অন্তকেন্দ্রগামী শব্দের অন্তকেন্দ্র কাকে বলে? যদি কোনো ত্রিভুজের শীর্ষ বিন্দু থেকে বিপরীত বাহুতে একটি সরলরেখা বলি, তাহলে এই কোণকে এডি রেখা সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ কোন ত্রিভুজের কোণগুলোকে যে সকল সরলরেখা ত্রয় সমদ্বিখণ্ডিত করে ওই সমদ্বিখণ্ডক ত্রয়ের ছেদ বিন্দুর নাম হচ্ছে অন্তকেন্দ্র। অথবা আমরা আরেকটা সংজ্ঞা বলেছিলাম, কোন ত্রিভুজ যদি বাহুগুলোকে স্পর্শ করে, এরকম বাহুগুলো যদি স্পর্শ করে কোনো বৃত্ত আঁকা হয়, সেই বৃত্তের নাম হচ্ছে কেন্দ্রের নাম হচ্ছে অন্তকেন্দ্র। আমরা এটা এখানে ইউজ করছি না। আমরা এই এবিসি ত্রিভুজের কৌণিক মানে কোণ হচ্ছে এ বি সি কোণগুলোকে দ্বারা সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এডি সরলরেখা হচ্ছে এই কোণের সমদ্বিখণ্ডক, বি কোণের সমদ্বিখণ্ডক বিই, সি কোণের সমদ্বিখণ্ডক সিএফ। এই তিনটা সমদ্বিখণ্ডক যেখানে ছেদ করেছে, এই ছেদ বিন্দুটা হচ্ছে অন্তকেন্দ্র। যদি অন্তকেন্দ্র ও বলা হয়, এই ও বিন্দুতে তিনটা বলের লব্ধি ক্রিয়াশীল হলে আমাকে প্রমাণ করে দেখাইতে বলা হয়েছে এই দুটো প্রমাণ। প্রিয় শিক্ষার্থী, ত্রিভুজের অন্তকেন্দ্র যখন আছে, আমরা ফার্স্টে বলবো যে বি বিন্দুতে কিউ মানের বল, সি বিন্দুতে আর মানের বল ক্রিয়াশীল। যদি আর মানের বল ক্রিয়াশীল হয়, তাহলে আমরা বলতে পারি যে কিউ ইনটু বি থেকে ডি ইকুয়ালস টু আর ইনটু ডি থেকে সি, অর্থাৎ কিউ ইনটু বিডি ইকুয়ালস টু আর ইনটু ডিসি এর সমান। তাহলে এটা থেকে যে আমরা আরো একটু সাজায় লিখতে চাই, বি থেকে ডি বাই ডি থেকে সি ইকুয়ালস টু আর বাই কিউ। এটা ইকুয়েশন আমরা দিলাম 1। বি থেকে ডি বাই ডি থেকে সি ইকুয়ালস টু আর বাই কিউ। এরপর আমাদের একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ অফ এ বি ডি। আবার ত্রিভুজ অফ এ বি এন্ড ডি হতে এবিডি ত্রিভুজের কথা চিন্তা করো। এবিডি এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই দুটো বাহুর অনুপাত নেব, অর্থাৎ বি থেকে ডি। আমরা ত্রিভুজের সূত্র জানি কি, কোন ত্রিভুজের ক্ষেত্রে বাহু বাই তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক, অর্থাৎ এই বাহুটা তার বিপরীত কোণ এটা। তাহলে বাহু যদি নেই বি থেকে ডি, কোণ হবে এই অংশটা, দ্যাট ইজ সাইন অফ বি এ ডি কোণ। আবার বলছি, বাহু হচ্ছে বি থেকে ডি, বাহু বাই তার বিপরীত কোণ, তাহলে বি এ ডি কোণ, দেন বিডি। ঠিক আছে। আবার যদি আমরা বলি এ থেকে ডি, তাহলে এডি বাহু যদি নিই, তার বিপরীত কোণটা হবে বি কোণ, দ্যাট ইজ সাইন অফ বি কোণ বলতে পারি আমরা, অথবা ডাইরেক্ট বি কোণই বলি, অথবা এ বি ডি কোণ যা হলো। এই বাহু এডি বাহু বাই তার বিপরীত কোণ, আমরা ত্রিভুজের সূত্র হচ্ছে কোন বাহু বাই তার বিপরীত কোণের সমানুপাতিক। আমরা এইখান থেকে যদি বলি, তাহলে বি থেকে ডি, বিডি যখন থাকবে এই বি থেকে ডি এর মান বিডি বাই
sin BAD কোণ কোণ বলতে কোনটা এটা হবে sin of a/2 equals to AD a থেকে b যদি বলা হয় by sin of b কোণ AD by sin of b কোণ আমরা এই পর্যন্ত ঠিক আছে আমরা এই ইকুয়েশন নাম্বার দিয়ে রাখি এটা 2 আবার আমরা যদি আরেকটা ত্রিভুজ আছে ত্রিভুজ অফ ABC হইতে ত্রিভুজ অফ AD and C হতে এই ত্রিভুজের মধ্যে ঠিক আমরা যদি DC বাহুকে নেই D থেকে C বাহু DC বাহু তার বিপরীত কোণ হচ্ছে কত sin CAD কোণ ইকুয়ালস টু ঠিক আমরা যদি আবার এই AD বাহু নেই AD বাহুর বিপরীত কোণ হচ্ছে C কোণ তাহলে ইকুয়ালস টু A থেকে D বাহু বাই sin AC বা শুধু C কোণে লিখলাম না আমরা আশা করি এটি বুঝতে পেরেছো তো আরেকবার রিপিট করব আমরা দুইটা ত্রিভুজ নিয়েছি অর্থাৎ ABD একটা ত্রিভুজ আর ACD একটা ত্রিভুজ অর্থাৎ এই কোণকে যে বাহু ভাগ করেছে AD বাহু এই AD বাহু ভাগ করার পরে দুটো যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে এই ত্রিভুজ দুটোকে আমরা ভাগ করে দিয়েছি এখন কিভাবে নিলাম ফার্স্টে আমরা জানি কোন ত্রিভুজ তোমাদের মনে আছে A by sin A B by sin B equals to C by sin C equals to any constant আমরা এটা হচ্ছে ত্রিভুজ সূত্র অর্থাৎ বাহু বাই তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক সো আমরা দুটো ত্রিভুজ নেব ফার্স্ট ত্রিভুজটা হচ্ছে আমরা ABD ত্রিভুজের ক্ষেত্রে এই বাহু বাই তার বিপরীত কোণ অর্থাৎ B থেকে D বাহু বাই তার বিপরীত কোণ হচ্ছে BAD কোণ আবার A থেকে B যদি বাহু হয় তার বিপরীত কোণ হবে sin B কোণ আবার ABC ত্রিভুজের ক্ষেত্রে DC বাহু বাই তার বিপরীত কোণ AD বাহু বাই তার বিপরীত কোণ আমরা এই অনুপাত জেনেছি এটার নাম দিয়ে রাখলাম সাপোজ ইন এখন আমরা BD বাই DC আমরা আগে বলেছিলাম যে এই অনুপাতটা তৈরি করব আসলে পরবর্তীতে অঙ্ক করার সময় আমাদের মাথায় কিছু রাখতে হবে যে কি লক্ষ্য নিয়ে কাজ করতে যাচ্ছি আমরা এই প্রবলেমটা সলভ করার জন্য চাচ্ছি মূলত এই যে অনুপাতটা পেয়েছি এই অনুপাতটা এখান থেকে তৈরি করতে এটা তৈরি করার জন্য কি পাবো সাপোজ তুমি 2/3 আবার 2/3 বলি তাহলে কি পাবো B থেকে D বাই sin A/2 কোণ বাই 3 এর মধ্যে কি ছিল DC বাই sin A/2 মানে হাফ অফ A কোণ ইকুয়ালস টু তো ডান দিকে 2 নম্বরে যখন ছিল কি হবে এখানে AD বাই sin অফ B কোণ বাই এখানে থাকতেছে A থেকে D বাই sin অফ C কোণ জাস্ট ভাগ করে দিয়েছি আমরা একটু এদিকে নিয়ে যাই তাহলে যেটাকে ভাগ করলে কি পাবো এখান থেকে B থেকে D ডিভাইডেড বাই D থেকে C কারণ উল্টায় দিলে sin A/2 কাটা যায় ইকুয়ালস টু এখানে ছিল তোমার A থেকে D বাই sin B কোণ আর sin C উপরে চলে যাবে বাই A থেকে D কোণ পাও আমরা এটাকে আর একটু সাজায় লিখলে B থেকে D ডিভাইডেড বাই D থেকে C ইকুয়ালস টু sin C বাই sin অফ B অর্থাৎ BD বাই D এর ইকুয়েশন আমরা 4 নাম্বার দেব এটাকে তাহলে আমরা কি পেয়ে গেছি 4 নাম্বার সমীকরণে পেয়ে গেছি BD বাই DC ইকুয়ালস টু sin C বাই sin A আর এক নম্বরে ছিল BD বাই DC ইকুয়ালস টু Q বাই R সো আমরা 1 ও 4 নাম হইলে 1 ও 4 নাম হইলে 1 ও 4 নাম সমীকরণটা আমরা লিখতে পারি দেখো BD বাই DC রেশিও সমান ঠিক থাকলে Q সরি R বাই Q equals to sin C by sin B আমরা আর একটু পুরো লিখলে R ঠিক আছে by sin C equals to Q divided by sin B আমরা এই ইকুয়েশন নাম্বার দিয়ে রাখলাম 5 প্রিয় শিক্ষার্থী কি রেশিও পেয়ে গেছি দেখো R
অর্থাৎ তোমার আর বলটা কার সাথে কি এসেছিল সাইন সি কোণের সাথে সুতরাং বল বাই সাইনের অনুপাত বল বাই সাইনের অনুপাত সেকেন্ডে কত কিউ কিউ কার সাথে বি এর সাথে অর্থাৎ কিউ বাই সাইন বি আমরা ঠিক যখন এইটাকে লিখবো অনুরূপভাবে আমরা অনুরূপভাবে লিখতে পারি p মানে বল বাই সাইন a ইকুয়ালস টু কারণ কি এই p বলটা কার সাথে ক্রিয়াশীল আছে এর সাথে ইকুয়ালস টু q বাই সাইন b এটা ইকুয়েশন নাম্বার হলো 6 সুতরাং এই 5 এবং 6 নাম হতে যদি আমরা বলি p বাই সাইন a q বাই সাইন b r বাই সাইন c আমাকে এই তিনটা অনুপাত ওয়ান করে দেখাতে বলছে দেখা হচ্ছে p is to q is to এটাকে আরেকটা চেঞ্জ করে লিখলে বা p is to q is to r equals to sin a is to sin b then into sin c অর্থাৎ p is to q is to r plus sin a sin b sin c পেয়ে গেছে প্রিয় শিক্ষার্থী শুধু দুইটা অনুপাত আছে এখানে আমরা সেকেন্ডটা দেখাবো আর এখানে বুঝে নিন আসলে বড় বিদ্যার অঙ্কগুলো একটু সেটা বড় হয় তার সবগুলো আসলে কোটে গণনা করে নিয়ে দাঁড়ায় তাই আমরা যে ফার্স্ট প্রমাণটা শেষ করেছি এখন দুই নম্বরের জন্য আমরা যে এই রেশিওটা মাত্র পেলাম অর্থাৎ p বাই sin a এটা q বাই sin b r বাই sin c এই রেশিওটা পেয়ে গেছি এই রেশিওটা থেকে আমরা যদি এখন বলি বুঝে একটা অনুপাত আমরা জানি অর্থাৎ a বাই sin a বুঝতে হবে আমরা বলতে পারবো a বাই sin a b বাই sin b c বাই sin c equals to any constant এটা আমরা আগে জানি যদি এটা ঠিক থাকে তাহলে আমরা এখান থেকে বের করে নিব a বাই sin a equals to k যদি a বাই sin a equals to k বলি এখান থেকে a বাই k equals to sin a সিমিলারলি যদি আমরা বলি যে b বাই k equals to sin b and c বাই k equals to sin c a by k equals to sin a b by k to sin b c by k sin c যদি এটা থাকে জাস্ট এই মানটা আমরা এখানে বসাই দিই তাহলে p ঠিক আছে কত হবে a by k q by কত b by k r কত হবে c by k so p by a equals to q by b equals to r by c বা আরেকটা লাইন এখান থেকে লিখতে পারবা p is to q is to r equals to a is to b is to c এটা আমাদের একটা প্রমাণ তো শিক্ষার্থী পড়াটা খুবই ইম্পর্টেন্ট অনেক সময় প্রায় পরীক্ষায় আসে আমাদের কথা ছিল কৌণিক বিন্দুতে তিনটা বল থাকবে লব্ধি হবে ত্রিভুজের অন্তঃকেন্দ্রগামী তখন এই একটা প্রমাণ করতে হবে আর এই প্রমাণটা করতে বলা হয়েছে আমরা এটা শেষ করেছি তোমরা আশা করি বুঝতে পেরেছো কিন্তু প্রবলেম হচ্ছে একটু চেহারা বড় একটু জায়গা লেগে গেছে বেশি তারপরও করতে হবে কঠিন না কিন্তু শিওর আমরা আরেকটা প্রবলেম সলভ করব আচ্ছা একটু বুঝে নেই আমরা যেটা দেখব যেমন তোমাদের কাছে তিনটি সমবাহু সমান্তরাল বল অর্থাৎ কেসুর আহমেদের বইয়ের উদাহরণ 3 বিপুল বিশ্বাস স্যারের বইতে পাবে এই বইটাতে পাবে 12 নম্বরে কিতাবউদ্দিন স্যারের বইতে পাবে তুমি 7 নম্বরে আর মাকসুদুল হাকিম স্যারের বইটাতে পাবে উদাহরণ 5 আচ্ছা এখানে প্রশ্ন হলো পিকিউ আর তিনটি সদৃশ্য সমান্তরাল বল
অর্থাৎ পি কিউ আর তিনটি সদৃশ সমান্তরাল বল। এবিসি যদি কৌণিক বিন্দুতে ক্রিয়াশীল হলে বলা আছে লব্ধি থাকবে, লব্ধি লম্ব কেন্দ্রগামী হলে, লব্ধি থাকবে লম্ব কেন্দ্রে ক্রিয়াশীল হয় তো ফর্মুলা প্রমাণ করতে হচ্ছে 1 নাম্বার 3টা প্রমাণ P is to Q is to R equals to tan A tan B tan C into tan B is to tan C। এটা থেকে দ্বিতীয় অংশ P is to Q is to R equals to এখান থেকে প্রমাণ করব Q into B square Q ball into B square C square equals দ্বিতীয়টা C square লিখবো অর্থাৎ P into A square B square C square B square plus C square minus A square into এর সাথে Q into C square A square C square plus A square minus B square আর R into A square B square C square A square B square minus C square এটা একটা প্রমাণ করব। আর ঠিক এটা 3 নাম্বার আর প্রমাণ করব P into cos A Q into cos B R into cos C এই তিনটা প্রমাণ করব। ওটা মিলে দেখো কোনটা পাবে P into cos কত এটা equals to A is to B is to C সব বইতে প্রমাণটা আছে এই তিনটা প্রমাণ আমরা করে নেব ইনশাআল্লাহ। তাহলে P is to Q is to এত সমান সমান আমি আবার বলছি P Q আর তিনটি সমমুখী সমান্তরাল বল। তো প্রমাণের জায়গায় অনেক তারপর সলভ করতে গেলে তো জায়গা লাগবেই। P Q আর তিনটি সদৃশ সমান্তরাল বল থাকবে কোথায় ত্রিভুজের লম্ব কেন্দ্রগামী। আমরা চিত্রটা আঁকি তাহলে বুঝতে সহজ হবে। আমরা একটা ত্রিভুজ নিলাম ABC ABC ত্রিভুজ হয় A বিন্দু থেকে একটা লম্ব নিব AD B বিন্দু থেকে লম্ব নিব BE আর C বিন্দু থেকে লম্ব নিব CF। এই লম্ব কেন্দ্রটা হলো O কথা ছিল এইখানে হবে আপনার P মানের বল, এখানে হবে Q মানের বল, এখানে হবে R মানের বল আর এই D বিন্দুতে থাকবে Q plus R। প্রিয় শিক্ষার্থীরা আমরা তিনটা বল বলেছি A বিন্দুতে P B বিন্দুতে Q আর C বিন্দুতে R। শর্ত হলো এই তিনটা বল থাকবে সমমুখী, তাহলে একই দিকে আছে, তিনটা বলই হবে সমান্তরাল এবং এই তিনটা বল যদি সমমুখী সমান্তরাল হয় দেন আপনার এই তিনটা বলের লব্ধি ধরে নিচ্ছি আমরা লম্ব কেন্দ্র হচ্ছে O। এই তিনটা বলের লব্ধি থাকবে লম্ব কেন্দ্রে। আমরা ABC ত্রিভুজের কৌণিক বিন্দুতে তিনটা সমমুখী বল, তাহলে তিনটা সমমুখী বল যখন থাকবে A বিন্দুতে P বল B বিন্দুতে Q বল C বিন্দুতে R বল, তাহলে একই দিকে। আর একই দিকে যখন থাকবে বলা হয়েছে তিনটা বলের লব্ধি ক্রিয়াশীল হবে, এই লব্ধি কোথায় থাকবে এই লব্ধিটা হবে ত্রিভুজের লম্ব কেন্দ্রে। এই কথার মিনিংটা কি আমরা লম্ব কেন্দ্র কাকে বলছিলাম আমরা গত ক্লাসে তার আগের ক্লাসে বলেছি যে একটা ত্রিভুজের শীর্ষ বিন্দু থেকে বিপরীত বাহু যদি লম্ব আঁকা হয় সেই লম্ব ত্রয় যেখানে ছেদ করে সেটা নাম হচ্ছে লম্ব কেন্দ্র। সো A বিন্দু থেকে D AD perpendicular to BC, again B থেকে E perpendicular to AC আর একটা হচ্ছে C থেকে F perpendicular to AB। এই তিনটা বল যদি এরকম ক্রিয়াশীল থাকে তাহলে আমরা এই AD BC লম্ব নিয়ে নিলাম। এখন এই লম্ব ত্রয় যেখানে ছেদ করবে সেটা হবে আমাদের লম্ব কেন্দ্র। প্রিয় শিক্ষার্থী তাহলে লম্ব কেন্দ্র পেয়ে গেছি, তাহলে O বিন্দুতে বল ক্রিয়াশীল হবে। তাহলে ঠিক আগের মতো B বিন্দুতে যদি P মানের বল থাকে এবং C বিন্দুতে যদি R মানের বল ক্রিয়াশীল হয় তাহলে এই দুইটা বলের লব্ধি কোথায় হবে? D বিন্দুতে
আর লব্ধি যদি ডি বিন্দুতে থাকে তাহলে আমরা এই কথা বলতে পারবো, অর্থাৎ কিউ বল ইনটু বি থেকে ডি ইকুয়ালস টু আর বল ইনটু ডি থেকে সি। কিউ বল ইনটু বি আর বল ইনটু ডি থেকে সি, যদি এটা ঠিক থাকে তাহলে আমরা বি থেকে ডি নিলাম ডিভাইডেড বাই ডি থেকে সি ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই কিউ। এখন আমরা প্রমাণে যদি tan cot বা সামথিং এটা নিব, আমাদের লম্ব ছিল কত a থেকে d বাহুটা, আমরা যদি BD ডিভাইডেড বাই একটা AD দ্বারা ভাগ দেই বাই এই DC ডিভাইডেড বাই AD ইকুয়ালস টু R বাই Q। আমি আবার বলছি AB থেকে D, B বিন্দু থেকে D, এটা কার লম্ব হচ্ছে AD, আবার D থেকে C, D থেকে C তে ছিল তোমার DC ডিভাইডেড বাই AD, অর্থাৎ both সাইডে আমি AD দ্বারা ভাগ করেছি। যদি AD দ্বারা ভাগ করা হয় তাহলে আমাদের কাছে শর্ত হচ্ছে আমরা এই দুটার ক্ষেত্রে, যেমন এই বি কোণের ক্ষেত্রে বি থেকে ডি কে বি কোণের ক্ষেত্রে এটা হচ্ছে লম্ব, তাহলে ভূমি বাই লম্ব আমরা বি কে লিখতে পারবো cot অফ বি, আর tan থেকে লম্ব বাই ভূমি, তাহলে এটা হচ্ছে cot অফ বি। আর এই ক্ষেত্রে দেখো ডিসি টা কি, এটা লম্ব এটা ভূমি, তো ভূমি লম্ব হলে cot অফ সি ইকুয়ালস টু আর বাই কিউ লেখার সুযোগ আছে। বি বাই ডি ইকুয়ালস টু আর বাই কিউ। আমি আবার বলছি এই বিন্দুতে বি বিন্দুতে কিউ মানের বল, সি বিন্দুতে আর মানের বল ক্রিয়াশীল আছে। দুটো বল যদি বি এবং সি বিন্দুতে ক্রিয়াশীল থাকে, দেন এই দুটো বলের লব্ধি ধরেছি ডি বিন্দুতে, লব্ধি যদি ডি বিন্দুতে থাকে তাহলে আমরা বলতে পারবো বল ইনটু লব্ধি ক্রিয়া বিন্দু দ্বিতীয় বল ইনটু লব্ধি ক্রিয়া বিন্দুর দূরত্ব। আমরা এই তথ্য প্রতিটা অঙ্কে ইউজ করেছি। এখান থেকে আমরা ভাগ করে নিয়েছি, দেন প্রমাণের সুবিধার জন্য আমরা একটা এডি দ্বারা ভাগ করলাম। তাহলে এডি দ্বারা ভাগ করলে কি দাঁড়ালো, আমরা বি কোণ বলি, এই বি কোণের ক্ষেত্রে এডিটা হচ্ছে লম্ব, তাহলে আমার আছে বিডি, বিডি কি ভূমি বাই লম্ব, tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তার ভূমি লম্ব হচ্ছে cot বি। সিমিলারলি এটা cot সি, আমরা cot বি এবং cot সি পেয়ে গেছি। আমরা যদি cot বি cot সি থাকে, এটাকে আরেকটু সাজায় লিখতে গেলে কিউটা নিয়ে আসলাম এখানে বাই cot সি, আরটা নিয়ে গেলাম এখানে বাই cot বি। যদি এটা থাকে আমরা এখান থেকে আরেকটু নিব এই কিউ 1 বাই cot মানে কি কিউ ইনটু tan সি ইকুয়ালস টু আর ইনটু tan বি। ওভারের সুবিধার জন্য আমরা এখানে নিয়ে আসি, তাহলে কিউ ঠিক আছে বাই tan বি লেখা যায় ইকুয়ালস টু আর বাই tan সি, অর্থাৎ গুণ করলে আবার তুমি লিখতে পারবে কিউ tan সি আর tan বি মাঝখানে ইকুয়াল। তাহলে আমরা এটা একটা রেশিও পেয়ে গেছি, ইকুয়েশন 1 দিলাম। তার মানে কিভাবে রেশিওটা পেয়েছি, প্রথম বল অর্থাৎ কিউ বল আর সাথে কি এসেছিল বি বলের সাথে বি বিন্দুতে, সুতরাং বল বাই তার বিপরীত কোণে ওই সংযুক্ত কোণের tan এর অনুপাত। সেকেন্ড বল ছিল আর, এই আরটা হচ্ছে বল কার সাথে কি এসেছিল সি এর সাথে, তাহলে আর বল বাই tan সি এর সমানুপাতিক, অর্থাৎ বলটা যে বিন্দুতে ক্রিয়াশীল সেই বিন্দুর tan এর অনুপাত পেয়েছি। তাহলে এটা থেকে যদি আমরা বলি এবারে অনুরূপ তোমার কথা আছে, দেখো এ বিন্দুতে যে বলটা ক্রিয়াশীল আছে তার নাম কি, পি মানের বল। দেখো তাহলে আমরা ঠিক অনুরূপ বলতে পারবো পি বাই tan a equals to q by tan b, p by tan a q by tan b। তাহলে এই দুটো মান ইকুয়েশন নাম্বার দিলে মান আছে 2। তাহলে 1 এন্ড 2 থেকে আমরা লিখতে পারবো p by tan a q by tan b r by tan c, বা ওই যে প্রমাণটা যে আকারে আছে p is to q is to r equals to tan a to tan b to tan c। এই প্রমাণটা এক নম্বর প্রমাণ শেষ করেছে। আমরা সেকেন্ড প্রমাণের ভিতর বাহুর অনুপাতে আছে, তাহলে p is to q is to r সমান tan b tan a tan b tan c পেয়ে গেছি। আমরা যদি এইটা থেকে সেকেন্ড প্রমাণে যাই, আবার p by tan a এটা দ্বিতীয় অংশ
tan a q by tan b equals to r by tan c, p by tan a q by tan b r by tan c। এটা যদি হয় তাহলে p ঠিক আছে বাই tan a, tan এর মান কত sin a বাই cos a একবার করে দিলাম cos a equals to q, q ঠিক সেম কেস sin b বাই cos b করে নিলাম, ঠিক অনুরূপ r ঠিক আছে sin c ইনটু আর এখানে cos অফ secant। আমরা এই তিনটা মান নিয়েছি p ইনটু cos a cos b cos c সব মান বসাই দিলাম। এটা যদি ঠিক থাকে আমরা p ঠিক আছে, আমরা এই cos এর সূত্র জানি, বুঝে সেই সূত্র সারা বছর তোমরা কষ্ট করে শিখেছো, অর্থাৎ cos a b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু bc মনে করে। ঠিক আবার লিখতে পারো তুমি cos অফ b equals to a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু ac, আর cos of c equals to a square plus b square minus c square by twice of ab মনে আছে। অর্থাৎ আমরা এই সূত্র মনে রাখার পদ্ধতি বলেছিলাম, যেই কোণটা নিব সেই বাহুটা বিয়োগ যাবে, বাকি দুটো নিচে থাকবে। দেখো b ab স্কয়ার বিয়োগ আছে twice ac নিচে আসছে, আমরা এবং sin এর মান আমরা জানি, অর্থাৎ এই মানগুলোকে বসাই দেব। যেমন এই b ঠিক আছে cos এর জায়গায় লিখব b স্কয়ার plus c square minus a square divided by 2 into bc by sin a by k। sin এর সূত্র হচ্ছে ওই যে আমরা প্রথম করেছি sin a এর জায়গায় লেখা যায় a by k, এর q ঠিক আছে cos b এর জায়গায় লেখা যাবে a square plus c square minus b square divided by ac by b by k। আমরা কি বুঝবো এখান থেকে equals to r ঠিক আছে c এর জায়গায় লেখা যাবে a square plus b square minus c square by twice into ab divided by c by k। আমরা এই কটা জিনিসকে লিখব। প্রিয় শিক্ষার্থী, এটা থেকে p ঠিক আছে, আমরা যদি 2k কে বাদ দিয়ে দেই থাকে কত b square plus c square minus a square divided by 2abc, মান পাবো equals to q ঠিক আছে a square plus c square minus b square by 2 into abc equals to r by a square plus b square minus c square by 2abc। আমরা তিনটা অনুপাত পেয়ে গেছি। এখান থেকে আর একটু কাজ করলে দেখো p ঠিক আছে ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়ালস টু এই q ঠিক আছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়ালস টু r ঠিক আছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এটা হলো আমাদের অনুপাতের মান। আমাদের সেকেন্ড প্রমাণে ছিল যেটা p ইনটু দ্বারা সেই প্রমাণটা পেয়ে গেছি। আমরা আশা করি যে প্রমাণটা বুঝতে পেরেছো। আসলে কিছু করার নাই, কারণ স্থিতিবিদ্যার যে একটা অঙ্কের কোনো বড় সাইজ থাকবে কিন্তু কঠিন না, বা মনে রাখারও কোনো বিষয় নেই, তুমি যা যা বুঝছো তাই লিখছি শুধুমাত্র প্রমাণ। এবার 3 নম্বর প্রমাণটা যাব cos a, অর্থাৎ p ইনটু cos a q ইনটু cos b c ইনটু r ইনটু cos c। একটু বুঝতে হবে এখানে বললাম, কারণ এই জায়গাটা আমার লাগছে না এর মধ্যে। আমরা তৃতীয় প্রমাণের জন্য 3 নম্বর প্রমাণ পর্যন্ত যদি বের করতে চাই, আমরা এই প্রমাণটা করে আসছিলাম, অর্থাৎ p বাই tan a আমাদের কাছে আছে p বাই tan a q বাই tan b r বাই tan c। এখান থেকে এটা থেকে আমরা মানগুলো নিয়ে আসি, বা এই p ঠিক আছে tan a tan b and tan c, এই মানটা থেকে যখন প্রমাণ করব tan এর মধ্যে sin a বাই cos a, এটা q ঠিক আছে sin b বাই cos c
cos b equals to কি বলে r, ঠিক আছে, এখানে sin c আর cos c এর উপরে দিলাম, ঠিক আছে, এটুকু সব জাস্ট এটাকে ভাঙাই নিছিলাম। এখান থেকে sin এর মানও কিন্তু আমরা sin এর মান বের করে আসছে, অর্থাৎ a by sin a equals to k, so a equals to a by k equals to sin a. Similarly আমরা বের করতে পারছি b by k equals to sin b and c by k equals to sin c. এটা যদি বলি তাহলে আমরা এখান থেকে বলতে পারবো p, ঠিক আছে, cos a by sin a, sin a এর জায়গায় কত আছে by a by k, এটা q, ঠিক আছে, cos b এর মান কত by sin b by k, এটা r, ঠিক আছে, cos c by কত c by k, তিনটা মান বসে দিলাম। আমরা k বাদ দিলে সবার থেকে p into cos a, আর এখান থেকে যদি p into cos a অনুপাত থেকে যদি কত ছিল q into cos b একটু কত ছিল r into cos c equals to a is to কি বাদ দিলে লেখা যাবে a is to b is to c, এই প্রমাণটা 3 নম্বরে ছিল, ঠিক আছে। আমরা তিনটা প্রমাণ শেষ করেছি। এই p q r এর ক্ষেত্রে tan দিয়ে একটা, বাহুর অনুপাত একটা, cos এর অনুপাত একটা, পরীক্ষায় একই সাথে তিনটা আসবে না, যে কোনো একটা আসবে, কিন্তু আমরা তিনটা জানা থাকে বা প্রক্রিয়াটা জানা থাকে তাহলে আমরা যে কোনো আসল সলভ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা একটা ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম দেখাবো, এই প্রবলেমটা প্রায়ই আসে বা অনেক ইম্পর্টেন্ট, আজকে যেটা করাবো। আমি জানি হয়তো অনেকে মনে করতেছে তো বড় বড়, কিন্তু আসলে কিন্তু বড় না, তুমি যা যা বুঝছো ঠিক সাইতে লিখছো, অর্থাৎ একটা সিকোয়েন্স আছে, লিখতে পারবা। মুখস্থ করার মতো কোনো বিষয়ের মধ্যে নাই, যে মনে রাখার মতো কিছু নাই, তুমি চিত্রে যা বুঝছো সেই অনুসারে সূত্র অনুসারে মান বসাই দিচ্ছি, একটু মুছে নিলাম। আমি জানি অনেকক্ষণ আসলে কি স্থিতিবিদ্যা গতিবিদ্যা যখন তোমরা করতে যাও মনের ভিতরে প্যানিক থাকে যে এটা না জানি কত কঠিন জিনিস, কিন্তু আসলে বিষয়টা কিন্তু এরকম না। আমরা দেখো এই স্থিতিবিদ্যার যে কটা চ্যাপ্টার করেছি, আশা করি যারা মনোযোগী ছিলে বা বাসায় অন্তত খাতা কলম বই নিয়ে ছিলে তারা প্রত্যেকে ক্যাচ করতে পারবে বা পারছিলে। সুতরাং মন খারাপ, মানে বড় দেখে মন খারাপ করার কিছু নেই। আমরা একটু নেক্সট যাব, এটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এসকিউ আমাদের বইয়ের 14 নাম্বারটা, এটা কিতাবুদ্দিনের বই উদাহরণ 6, বিপুল বিশ্বাস স্যারের বই পাবে 9-1-2, মাকসুদুল হাকিমের বই যদি কারোর কাছে থাকে সেখানে পাবে এক্সাম্পল 3-6। আমরা এই বিভিন্ন বইয়ের মধ্যে যার কাছে বইটা মিলাই দেখে নাও যে আমরা এই প্রবলেমটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট একটা প্রবলেম, মানে বইয়ের যে অঙ্কগুলো আছে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট যদি বলা হয় এটা অনেক ইম্পর্টেন্ট। তার মধ্যে কোশ্চেনটা হলো টোয়াইজ এর দৈর্ঘ্য এবং ডাব্লু ওজনের সাথে সুষম তক্তা, অর্থাৎ টোয়াইজ এ দৈর্ঘ্য এবং ডাব্লু ওজন বিশিষ্ট আমরা বলেছি টোয়াইজ এর দৈর্ঘ্য এবং ডাব্লু ওজন বিশিষ্ট একটি সুষম তক্তা বি দূরত্ব কুটির উপর অবস্থিত। জাস্ট প্রমাণটা হচ্ছে এরকম, W1 by W plus W1 plus W2 by W plus W2 equals to দেখাইতে বলছে B by A। আমরা এই প্রমাণটা তোমাদের বইতে আছে, দেখে নাও। অর্থাৎ টোয়াইজ এ দৈর্ঘ্যের একটি সুষম তক্তা, ডাব্লু ওজন বিশিষ্ট একটি সুষম কি বলে টোয়াইজ এ বিশিষ্ট সুষম তক্তা ডাব্লু ওজন বিশিষ্ট এরা বি দূরত্বে দুটি কুটির উপর অবস্থিত আছে। আমরা চিত্র আঁকি তাহলে সহজে বুঝতে পারবো।
মনে করেন একটা খুঁটি হলো এবি একটা তক্তা যার দৈর্ঘ্য হলো টয়েস এ। এই তক্তা দুটাকে যেটা খুঁটির উপর রাখা হয়েছে, এটা সি, এটা মনে করো ডি। সি আর ডি দুটা খুঁটির উপর অবস্থিত। এই খুঁটির মধ্যবিন্দুটা হলো এ, এইখানে ডাব্লুটা কাজ করতেছে। যদি এখানে ডাব্লুটা কাজ করে, লোক দেখানোর দরকার নেই, শুধু ডাব্লু দেখাই দিই এটা। আর কি কি কথা বলা আছে চিত্র রাখো, তাও বুঝাবো। এখান থেকে একটা বল থাকবে, এখান থেকে আরেকটা বল কাজ করবে, W1 আর হচ্ছে W2। আচ্ছা, শর্তগুলো হলো A থেকে B পর্যন্ত হলো একটা তক্তার দৈর্ঘ্য টুয়াইস A। A বিন্দু থেকে B বিন্দু পর্যন্ত একটা কোশ্চেনটা বলি, মনে করে এটা একটা তক্তা। এই A থেকে B স্কেলটাকে আমরা যেটা তক্তার সাথে কম্পেয়ার করি, এই তক্তাটার লেন্থ হচ্ছে টুয়াইস A। বলা হয়েছে এই তক্তা দুটা খুঁটির উপর থাকবে। একটা খুঁটি ধরেছে C আর একটা খুঁটি ধরা হয়েছে D। এই খুঁটি দুটোর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে B, অর্থাৎ C বিন্দু থেকে D বিন্দু দূরত্বটা হলো B। তাহলে এই C বিন্দু থেকে D বিন্দু পর্যন্ত দূরত্ব B বলা হয়। A থেকে B পর্যন্ত হলো তক্তার দৈর্ঘ্য। এই তক্তা দুটো খুঁটির উপর আছে, সেই খুঁটি দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে B। যদি খুঁটি দুটোর মধ্যে দূরত্ব B হয়, তাহলে বলা হয়েছে এই তক্তার দুই প্রান্তে, কোশ্চেনটা একটু বুঝি আমরা। এই তক্তাটা দুটো খুঁটির উপর দাঁড় করানো আছে, তাহলে তক্তাটা অবশ্যই স্থির অবস্থায় থাকবে। দেন বলা হয়েছে এই তক্তাটার দুই প্রান্তে, এক প্রান্তে W ওজনের একটা বস্তু থাকবে, অপর প্রান্তে W2 ওজনের একটা বস্তু থাকবে। W1 ওজনের বস্তুটা যখন ক্রিয়াশীল থাকবে, তখন W2 বস্তুটা থাকবে না। অর্থাৎ এই দুই প্রান্তে যে দুইটা বস্তু ধরা হয়েছে, এই বস্তু দুটো থাকবে পর্যায়ক্রমে। যখন W1 ওজনের বস্তু থাকবে, তখন W2 থাকবে না। আবার ঠিক যখন B প্রান্তে W2 ওজনের একটা বস্তু ক্রিয়াশীল থাকবে, তখন A প্রান্তে W1 থাকবে না। কথাটা ছিল এরকম যে দুই প্রান্তে দুটো বস্তুকে আমরা দুটো খুঁটির উপরে তক্তাটা রেখে দিলাম, একটা C আর D বিন্দুতে তক্তাটা স্থির থাকবে। যখন এই প্রান্তে W1 ওজনের কোনো বস্তুকে ঝুলাই দেব, তখন এই প্রান্তে যদি এই বস্তুটা না থাকে, তখন নিশ্চয়ই তক্তাটা উল্টে যাবে। কিন্তু কন্ডিশন হলো তক্তাটা উল্টে পড়ে যাবে না, অর্থাৎ C বিন্দুর কাছে থাকবে। কথাটা হলো এরকম যে এইখানে যখন W1 বস্তুকে ঝুলাই দিবা, তখন তক্তাটা এরকম দাঁড়ায় যাবে, এবং দাঁড়ায় যাওয়ার অর্থই হলো সে C বিন্দুর সাথে টাচ থাকবে। আবার ঠিক সিমিলারলি যদি আমরা B বিন্দুতে W2 ওজনের একটা বস্তুকে ঝুলাই দেই, তাহলে B বিন্দুতে W2 ওজনের বস্তুকে ঝুলাই দেওয়ার পরে তক্তাটা ঠিক এই প্রান্তটা বেঁকে যাবে, অর্থাৎ B সাইডটা ডেবে যাবে, এই প্রান্তটা জেগে যাবে, এবং তক্তাটা উল্টে যাবে না, কিন্তু D বিন্দুর সাথে সে টাচে থাকবে, C বিন্দুতে টাচ থাকবে না। আমি কথাটা বুঝাতে পেরেছি কিনা আরেকবার বলছি। আমার A থেকে B পর্যন্ত হলো একটা তক্তার দৈর্ঘ্য হচ্ছে টুয়াইস A। এই তক্তাটা C এবং D দুইটা বিন্দুতে, C বলতে একটা খুঁটির অবস্থান, D হচ্ছে আরেকটা খুঁটির অবস্থান, দুইটা খুঁটির উপর তক্তাটা স্থির বা সাম্য অবস্থায় থাকবে। তাহলে এই তক্তা নিজের একটা ওয়েট বলা হয়েছে W। যখন দুইটা খুঁটির উপরে তক্তাটা সাম্য অবস্থায় থাকবে, তখন তক্তা নিজের যে ওয়েট W, সেটা মধ্যবিন্দু ভর কেন্দ্র O বিন্দু দিয়ে কাজ করবে। তাহলে আমাকে বলা হয়েছে এই C থেকে D পর্যন্ত যে দূরত্বটা, সেই দূরত্বটা হলো আমার B। অর্থাৎ খুঁটি দুটোর মধ্যবর্তী দূরত্ব হলো B, তক্তা দুটোর মধ্যে দূরত্ব হলো A। তাহলে C বিন্দু থেকে D বিন্দু পর্যন্ত O বিন্দু পর্যন্ত দূরত্ব আর O থেকে D পর্যন্ত দূরত্ব অবশ্যই ইকুয়াল। তাহলে তক্তা দুটো যদি এভাবে থাকে, তাহলে এখন কথা ছিল C বিন্দু থেকে O বিন্দু পর্যন্ত দূরত্ব আর D বিন্দু থেকে O বিন্দু পর্যন্ত দূরত্ব সমান হবে। এখন এই অবস্থার পরে তক্তার A বিন্দুতে একটা বল থাকবে W1 ওজনের বস্তু, B বিন্দুতে আরেকটা বস্তু থাকবে W2 ওজনের বস্তু। তাহলে এই W1 এবং W2 দুইটা বস্তু যখন ঝুলানো থাকবে, তখন তক্তাটার দুইটা বস্তু একই সাথে থাকবে না। যখন A প্রান্তে W1 এর বস্তু থাকবে, তখন B প্রান্তটা ফাঁকা থাকবে। আবার B প্রান্তে যখন W2 বস্তু থাকবে, তখন এই প্রান্তটা ফাঁকা থাকবে। এজন্য হচ্ছে পর্যায়ক্রমে A এবং B বিন্দুতে W1 এবং W2 ওজন দুটি ঝুলানো থাকবে।
এখন আমরা যখনই সি বিন্দুতে এ বিন্দুতে ডাব্লিউ এর বস্তুকে ঝুলাবো তখন আমরা তক্তাটা প্রথমে স্থির অবস্থায় ছিল, প্র্যাকটিক্যালি বুঝো এই তক্তাটা স্থির অবস্থায় ছিল। যখনই আমরা এই প্রান্তে ডাব্লিউ কে ঝুলাই দিলাম তখন আমরা তক্তাটা দাঁড়াবে, আর তক্তাটা দাঁড়ায় যাওয়ার অর্থই হলো সে কিন্তু পড়ে যেতে চাবে, কিন্তু কন্ডিশন হলো সে ডি বিন্দুর সাথে কাছে থাকবে না, কিন্তু সি বিন্দুর সাথে কাছে থাকবে এবং উল্টে পড়ে যাবে না। তো যদি এটা উল্টে পড়ে না যায় ঠিক এইভাবে এই অবস্থায় দাঁড়ায় থাকবে। আবার যখন তোমার বি বিন্দুতে W2 ওজনের বস্তুটা থাকবে তখন এই W1 বস্তুটা না থাকলে তক্তাটা একদম দাঁড়ায় যাবে, আর তক্তাটা দাঁড়ায় যাওয়ার অর্থই হলো সে বি বিন্দুর সাথে কাছে থাকবে, সি বিন্দুর সাথে কাছে থাকবে না। এই অবস্থা যখন ক্রিয়াশীল হবে তখন আমাকে এই প্রমাণটা করতে বলা হয়েছে। তো শিক্ষার্থীদের সময়টা একেবারে শেষ হয়ে গেছে, তবুও অঙ্কটা করতে হবে, একটু সময় বেশি দিতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা বলি এ থেকে বি পর্যন্ত হলো টয়েস এ, ও বিন্দুটা যখন মধ্যবিন্দু হবে তখন এ থেকে ও আর বি থেকে ও এর মানটা হবে হাফ অফ কত এ বি, আর সেটা হলো হাফ ইনটু এ বি এর মান হলো টয়েস এ, আর টয়েস এ থেকে মানে হলো শুধু স্মল এ, এটা হলো বি এর ভ্যালু। তাহলে দুটো ঘটনা, একটা হচ্ছে W1 বলের ক্ষেত্রে, এর ক্ষেত্রে W1 এর বস্তুটা যখন ক্রিয়াশীল থাকবে সে W1 বস্তুর ক্ষেত্রে আমরা দেখব। দুটো ঘটনার মধ্যে W1 এর বস্তুটা যখন ক্রিয়াশীল থাকবে তখন কিন্তু আর এটা নাই, এই W2 থাকবে না। তাহলে এই বিন্দুতে W1 বস্তু ঝুলতেছে, ও বিন্দুতে W অর্থাৎ রডের বা তক্তার যে ওয়েটটা সেটা ক্রিয়াশীল আছে, আর যেহেতু বি বিন্দু থেকে জেগে যাবে তক্তার এরকম, সি বিন্দুর সাথে শুধু টাচ থাকার অর্থই হলো এ এবং ও এই দুটার ক্ষেত্রে সি বিন্দুতে যে কাজ করতেছে টাচিং সেটা হলো লব্ধি। অর্থাৎ প্রথম বলটা হচ্ছে W1 ইনটু A থেকে C ইকুয়ালস টু W ইনটু C থেকে O। প্রথম বল W1 ইনটু AC, দ্বিতীয় বল W ইনটু C এর সমান। তাহলে এটা যদি থাকে W ইনটু AC আর W ইনটু C থেকে O এর সমান যদি বলা হয়, তাহলে আমরা এই দুটো থেকে A থেকে C যদি নিতে পারি AC, AC বাই আমরা W কে লিখতে পারবো ইকুয়ালস টু CO বাই W1 কে লিখতে পারি। অর্থাৎ A থেকে C আমরা যদি এটাকে একান্তর যোগ বলি, অর্থাৎ উপরটার সাথে উপরটা যোগ, AC প্লাস CO ডিভাইডেড বাই W প্লাস W1, আর W প্লাস তাহলে এর সমান কি পাওয়া যায় দেখো, A থেকে C, C থেকে O, তার মানে কত লেখা যায় A থেকে O, তার মানে কি W প্লাস W1 লেখা হলো। আর এইটুকুর মান হয়ে গেল তোমার A থেকে O এর মান একটু আগে বলেছি স্মল a বাই W প্লাস W1। প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রমাণ করব কত W1 বাই W1 লাগবে, সুতরাং এই W1 টা C এর সাথে আছে। আমরা এখান থেকে বলতে পারবো C থেকে O বাই W1 ইকুয়ালস টু A বাই W প্লাস W1। এখানে আরেকটা কাজ করতে চাইলে C থেকে O ইকুয়ালস টু A ইনটু W1 ডিভাইডেড বাই W প্লাস W1 ইকুয়েশন 1। আমরা একটা সম্পর্ক বের করে ফেলছি যেটা হচ্ছে A থেকে C এর মানটা ছিল W1 W থেকে। এরপর আবার দ্বিতীয় বলটার ক্ষেত্রে যদি আমরা C এর মানটা বের করেছি, এবার D থেকে O এর মানটা বের করব। তাহলে C এর মানটা বের করার পরে D এর মানটা যখন বের করতে যাব সেটা কোন বল থেকে পাবো, অর্থাৎ W2 এর ক্ষেত্রে। আমরা সময় কম থাকার কারণে একটু তাড়াহুড়ো করছি, এটা W2 অর্থাৎ দ্বিতীয় বলটা। প্রিয় শিক্ষার্থী যখন দ্বিতীয় বলটা W2 কাজ করবে তখন তোমার তক্তাটা এরকম জেগে যাবে, অর্থাৎ D বিন্দুর সাথে টাচ থাকবে, আর D বিন্দুর সাথে টাচ থাকার অর্থই হলো O বিন্দুতে W, D বিন্দুতে W2 আর D বিন্দুতে থাকবে সেখানে লব্ধির মান। তাহলে এটা যদি থাকে আমরা বলতে পারবো W2 ইনটু B থেকে D ইকুয়ালস টু W ইনটু D থেকে O OD। আমরা একটু সাজায় লিখতে B থেকে D ঠিক আছে ডিভাইডেড বাই W ইকুয়ালস টু D থেকে O ডিভাইডেড বাই W2। আমরা গুণ করলে একই জিনিস পাবো। এইটার থেকে যদি আমরা একইভাবে লিখি, অর্থাৎ B থেকে D প্লাস D থেকে O, নিচে লেখা যাবে W প্লাস W2। এই দুটো থেকে B থেকে D, B বিন্দু থেকে D প্লাস D থেকে O, এটুকুর মান হলো B থেকে O ডিভাইডেড বাই W প্লাস W2।
এখন আমরা যদি W2 নিব তাহলে D থেকে O ঠিক আছে বাই W2 ইকুয়ালস টু B থেকে O ডিভাইডেড বাই W প্লাস W2। D থেকে O বার করব তাহলে এই W2 নিলাম এখানে আর OB এর মান হচ্ছে স্মল a ডিভাইডেড বাই W প্লাস W2। আমরা ইকুয়েশন নাম্বার 2 তাহলে এখান থেকে কি কি পেলাম OD আর BC এর সম্পর্ক। এখন OD আর BC কে যোগ করি আমরা কোন উপরে লিখি অর্থাৎ 1 যোগ 2 তাহলে C থেকে O প্লাস O থেকে D ইকুয়ালস টু A into W1 divided by W plus W1 প্লাস আমরা এখান থেকে A into W2 divided by W plus W2 যে শিক্ষার্থী C থেকে O plus O থেকে D এটুকুর মান হচ্ছিল CD তার জন্য একবার লিখি CD এর মান ছিল B আর A কমন নিলে এখানে থাকে W1 divided by W plus W1 plus W2 into W plus W2 এখান থেকে একটু সাজায় লিখলে a বিটা বামে নিয়ে আসবে বাই a equals to W1 by W plus W1 আর W2 into W plus W2 আমরা এই ফর্মুলাটা প্রমাণ করতে বলা হয়েছিল b by a সামথিং ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট আমি হয়তো আর একটু সময় নিয়ে বুঝাতে পারলে আর একটু ভালো লাগতো কিন্তু খুবই সহজ টেকনিকটা হচ্ছে যখন দুটো বলের কথা চিন্তা করব W1 যখন বলটা থাকবে তখন C বিন্দুতে লব্ধি হবে W2 বলটা যখন থাকবে D বিন্দুতে লব্ধি হবে মনে রাখতে হবে তখন কিন্তু উল্টে যাবে না উপসংহারের কন্ডিশনে বলা আছে তথ্যটা না উল্টিয়ে যখন তথ্য উল্টে যাবে না তখন শুধুমাত্র D বিন্দু থেকে উপরে জেগে যাবে তাহলে C বিন্দুতে টাচ থাকবে প্রিয় শিক্ষার্থী এই চ্যাপ্টারে আরো একটা দুটো মূল মানে কি বলে ভালো ইম্পর্টেন্ট অঙ্ক রয়ে গেছে আমরা পরের ক্লাসে সেই একটা বা দুটো অঙ্ক করার পরে আমরা সৃজনশীল কোশ্চেন করব ইনশাআল্লাহ আশা করি নেক্সট ক্লাসটা তোমরা থাকবে এবং তোমরা ক্লাসে উপস্থিত থাকা মানে আমাদের ক্লাসের করার উদ্দীপনা বা শক্তি বা আগ্রহটা অনেক বেড়ে যায় তা তোমরা আমাদেরকে এই ভালো ক্লাস করানোর জন্য আরো আগ্রহটা বাড়াবে তোমরা ভালো থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলবে সবাই সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ